নীলাদ্রির চাকরিটা নেই বললে ভুল হবে, কিন্তু যাবার দুয়ারে দাঁড়িয়ে আছে। কারণটা অবশ্য নীলাদ্রির জানা। সেদিনের মিটিংটা অত্যন্ত জরুরি ছিল, অথচ পিউয়ের অসুস্থতার জন্য অফিস যাওয়াটা জরুরি মনে করেনি নীলাদ্রি। সেই সময়টা পিউয়ের কাছে থাকাটাই আবশ্যক ভেবেছিল সে। ফলে চেয়ারম্যানের কাছে একজন দায়িত্বহীন কর্মকর্তায় পরিণত হয়েছে। নীলাদ্রির বস তাকে এই নিয়ে কম বকাঝকাও করেনি, তিনি রীতিমতো তাকে শাসিয়েছেন। আজ আর একবার নীলাদ্রি সেই কাজটিই করেছে। বস নীলাদ্রির উপর প্রচণ্ড চোটে রয়েছে, এবং এই চাকরিটা যে থাকছে না সেটা আন্দাজ করাটা খুব একটা কঠিন নয় তার কাছে। নীলাদ্রি সব জানা সত্ত্বেও সেই ভুলটার পুনরাবৃত্তি করছে, কারণ সে এই সময়গুলো হারাতে চায় না। অনেক সময় এই টাকার পেছনে ছুটতে ছুটতে সে হারিয়েছে, আর হারাবার ইচ্ছে নেই। মিস্টার নীলাদ্রি, আপনি কি আমার কথাগুলো শুনছেন? ডাক্তার শিল্পীর কথায় চিন্তায় ছেদ পড়ে নীলাদ্রির। মৃদু হাসি এঁকে বলে সে। জি, বুঝতে পারছি। ডাক্তার শিল্পী তখন ধীর গলায় বলে, দেখুন, বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে, পজিশনও ভালো, গ্রোথ, পিওর বডিও যথেষ্ট ফিট। এই সময় ফলিক অ্যাসিডটা বেশি করে খাওয়াবেন। বাড়িতে কোনো ওষুধ আমি দেব না আপাতত। দুধ, শাক, ফল এগুলো বেশি করে খাওয়াবেন। ফার্স্ট ট্রাইমিস্টারে বাচ্চার মিসক্যারেজের চান্স থাকে। আর ওনার ভারী কাজ করতে দিবেন না। প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে হাঁটবেন। ওনার যেহেতু ডায়াবেটিক্স কিংবা বিপি এর ইস্যু নেই, তাই গা ছাড়া দিলে হবে না। ওনার মার ডায়াবেটিক্স ছিল, সো চান্স আছে। সো বি কেয়ারফুল। সামনের মাসে এসে দেখিয়ে যাবেন। এই সময় বাবাদের কাজ কিন্তু অনেক বেড়ে যায়, কারণ এই সময়ে মায়ের অনেক সেন্সিটিভ থাকে, ইস্যু হয়, শরীরের পরিবর্তন তারা মানতে পারে না। আয়রনজনিত খাবার খেলে বমি আসবে, শরীর যখন তখন খারাপ হয়, তাই আপনাকে কেয়ারফুল বেশি থাকতে হবে। জি, আপনি চিন্তা করবেন না, আমি সামলে নেব ইনশাল্লাহ। ডাক্তার শিল্পী মুচকি হাসল। পিউ এখনো সেই আল্ট্রাসোনোর ছবিটার দিকেই তাকিয়ে আছে। ছোট্ট একটা বিন্দু, অথচ এই বিন্দুটাই তার গর্ভে বেড়ে চলেছে একটা মাংসপিণ্ড। এর হৃদস্পন্দন শুনে কান জুড়িয়ে আসছিল। এ যেন অন্য এক অনুভূতি, মা হবার অনুভূতি। এতদিন কেবল শুনেছিল, আজ তার সাথে সাক্ষাৎ হচ্ছে পিউয়ের। একদিন এই মানুষটি তার কোল আলো করে আসবে, আধস্বরে বলবে মা। পিউ অপেক্ষা করছে সেই দিনের। নয়ন সুরা ভিজে আসছে তার। নীলাদ্রি আলতো করে হাতটা চেপে ধরল, ধীর স্বরে বলল, কাঁদছিস কেন? পিউ অমলিন হাসি হেসে বলল, স্বপ্ন পূরণ হচ্ছে এক এক করে, সুখগুলো হাতের মুঠোয় পাচ্ছি। বিশ্বাস হচ্ছে না এগুলো কি সত্যি? হ্যাঁ, সব সত্যি। এখনো তো অনেক স্বপ্ন পূরণ বাকি। নীলাদ্রির কথায় পিউয়ের ঠোঁটের কোণায় মনের ব্যালকনির এক চিলতে রোদ্দুর হাসি এসে ঠাঁই দিল। পিউয়ের হাসি মাখা মুখটা দেখে বুকে ক্ষীণ ব্যথা অনুভব হলো নীলাদ্রির। স্বপ্নগুলো পূরণ করতে পারবে তো? সকাল 12:20, পরীক্ষা চলছে দিশার। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পরীক্ষা চলছে। দিশার এই বিষয়টি তুলনামূলক কঠিন লাগে। সর্বোচ্চ প্রচেষ্টা করেছে যেন রেজাল্ট কোনোভাবেই খারাপ না হয়, কিন্তু হয়তো ভাগ্যটাই খারাপ, কারণ প্রশ্ন অত্যাধিক কঠিন এসেছে। এবং গার্ডেও আহাস নামক বিরক্তিকর মানুষটি পড়েছে। সে ঘুরে ফিরে তার দিকেই তাকিয়ে আছে। কারোর থেকে কিছু শোনার জো নেই। একটু পরপর তার বেঞ্চের পাশ থেকে আহাসের হেঁটে যাওয়া লাগছে। দিশার মেজাজ খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। হুট করে লোকটা তার পাশে এসে দাঁড়িয়ে গেল, প্রশ্নটা হাতে নিল, তারপর উল্টে পাল্টে দেখল। আহাসের এরূপ কাছে অবাক নয়নে তাকিয়ে রইল দিশা। দিশার চাহনি দেখে সে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি দেখছো? লিখো। দিশা মাথা নামিয়ে নিল। তার মুখ চোখ কুঁচকে আছে, অতি বিরক্ত সে। ফলে ম্যাথটা মিলছে না কিছুতেই, বারংবার কাটতে হচ্ছে। আহাস তখন ধীর স্বরে বলল, প্রশ্ন কি বেশি কঠিন হয়েছে? দিশা উত্তর দিল না, শুধু কটমট করে তার দিকে চাইল, যার অর্থ প্রশ্ন কঠিন না সহজ সেটা কি আপনাকে বলতে হবে? আহাস তার চাহনির উত্তরে গাল ভরে হাসল। এই কোর্সটা আহাসই নিয়েছিল, আর এই প্রশ্নটিও সেই করেছে। হয়তো এ কারণেই দিশার মেজাজ আরও খারাপ হচ্ছে। দিশা আবার কাটল পৃষ্ঠাটা। তখন আহাস ধীর স্বরে বলল, মাথা ঠান্ডা করো।
আমি জানি তুমি এগুলো পারো। তারপর সামনে হেঁটে চলে গেল। লোকটির কথায় কি যেন একটা ছিল। দিশার মনে হলো মনের কোণে লুকোনো ভয়ের কালো মেঘগুলো আস্তে আস্তে সরে যেতে লাগলো। আকাশ যেন পরিষ্কার হয়ে গেল। অজানা কারণে লোকটির কথাটা অত্যন্ত ভালো লাগলো দিশার। তারপর দীর্ঘশ্বাস ফেলল সে। আবার লেখা শুরু করলো। পরীক্ষা শেষ হলো দুটোই। দিশা খাতা জমা দিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। তখন তার বান্ধবী সারা তাকে ঈষৎ ধাক্কা দিয়ে বলল, কি রে, এক্সাম কেমন হলো? খারাপ না। তোর তো খারাপ হবে না, ফার্স্ট বলে কথা। বেয়াদব লোকটা কি বাজে প্রশ্নই না করলো। আমি পাশ করব কি না সন্দেহ। এর মাঝেই রিত্য নামের ছেলেটি টিটকিরি দিয়ে বলে উঠল, দিশা তো ভালো করবেই, স্যার দাঁড়িয়ে থেকে তাকে উত্তর যে বলে দিচ্ছিল। রিত্যের ঠেস দেওয়া অতি বিরক্তিকর কথাটি শুনে মেজাজ ঠিক রাখতে পারল না দিশা। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, একদম আজে বাজে কথা বলবি না ঋতু, ভালো হবে না বলে দিচ্ছি। আমি নিজে চোখে দেখেছি স্যার তোর সাথে গুজুর গুজুর করছিল। এটা যদি সর্বোচ্চ না পাস, নাম বদলে দিস আমার। যেখানে সবার এক্সাম খারাপ হয়েছে, শুধু তোরটা ভালো হবে এটা অস্বাভাবিক নয়। রিত্য বিদ্রুপের স্বরে কথা বলল। রিত্য ছেলেটি দিশাকে প্রচণ্ড হিংসে করে। করার কারণ একটা, সেটা হলো রিত্য সেকেন্ড হয়। দিশা সব স্যারদের কাছে বেশ স্নেহ পায়, যা রিত্যের একেবারেই সহ্য হয় না। তার ধারণা দিশাই ভালো রেজাল্টের যোগ্য নয়। হিংসে জিনিসটি ছাই চাপা আগুনের ন্যায়, যা দেখতে তুচ্ছ মনে হলেও তার ললহমান শিখা প্রকৃতি ছারখার করে দিতে পারে। দিশার ইচ্ছে করছিল কিছু একটা উত্তর দিতে, কিন্তু এই ছেলেটার সাথে কথা বাড়ানোর বানেই নেই। শুধু শুধু সময় নষ্ট। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ কানে এলো দিশার। পেছনে ফিরতেই দেখে আহাস দাঁড়িয়ে আছে, খাতাগুলো হাতে। আহাস এগিয়ে এসে রিত্যের সামনে দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল, আমি দিশাকে উত্তর বলে দিয়েছি, সেটা প্রমাণ কি তোমার কাছে আছে রিও? আহাসের আকস্মিক প্রশ্নে ভ্যাপা চাকা খেয়ে যায় রিত্য। মুহূর্তেই তার মুখশ্রী বিবর্ণ হয়ে গেল। আহাস সরু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আশেপাশে কানা ঘোষা শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের চটলায় গুঞ্জন হচ্ছে। সকলের চোখে দিশা এবং আহাসের দিকে। সকলের দৃষ্টির আকর্ষণ হয়ে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে দিশার। লোকটার কাণ্ডজ্ঞান কি সত্যিই নেই? কেন রিত্যকে জেরা করছে সে? রিত্যের উত্তরের প্রতীক্ষায় রয়েছে আহাস। রিত্য খানিকটা এলোমেলো কণ্ঠে বলল, আপনি ওর পাশে দাঁড়িয়েছিলেন? একজন শিক্ষক নিশ্চয়ই বসে কাট দেবে না? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলেছি, কিন্তু ওর সাথে নয়। আমি তোমার সাথেও কিন্তু কথা বলেছি রিত্য। তোমাকে জিজ্ঞেস করিনি প্রশ্ন কেমন হয়েছে। জি। আমতা আমতা করে উত্তর দিল রিত্য। এবার দৃঢ়তা বাড়ল আহাসের কণ্ঠে। শোনো, প্রতিদিনটা ভালো, কিন্তু প্রতিহিংসা কিন্তু ভয়ানক। তাই নিজেকে শুধরাও। কারোর নামে ক্লেম দেবার আগে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ নিয়ে কথা বলবে। আজ কিছু বলছি না, তবে আগামীতে ফল ভালো হবে না। বলেই হনহন করে হেঁটে চলে গেল আহাস। রিত্য রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো দিশার দিকে, কিন্তু দিশা তার সম্পূর্ণরূপে উপেক্ষা করলো, কারণ তার আহাসের সাথে কথা বলাটা বেশি জরুরি। খাতার সকল কাজ শেষ করে বেরিয়ে পড়ল আহাস। তখনই আকস্মিক দিশা এসে দাঁড়ালো তার সামনে। দিশাকে এভাবে দেখে কিঞ্চিত চমকে উঠল সে। তারপর নিজেকে সামলে নির্লিপ্ত স্বরে বলল, কিছু বলবে? আপনার সমস্যাটা কি? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।